আচ্ছা, পাকিস্তান কি শেষ পর্যন্ত ভারতের বিরুদ্ধে খেলবে? বন্ধু শ্রীলঙ্কার অনুরোধ রাখবে নাকি রাজনৈতিক শত্রুতার দেওয়াল তুলে ধরবে? আর কলকাতার ইডেন গার্ডেন্স বিশ্বকাপ শুরু হয়েও কেন প্রথম দিনই সুপার ফ্লপ? টিকিট বিক্রি হলো না কেন? মাঠের বাইরে কেন সেই চেনা ভিড় নেই? কলকাতার মানুষ কি ক্ষুব্ধ, নাকি বিশ্বকাপ নিয়ে আর তাদের তেমন কোনো আগ্রহ নেই? প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতার প্রাসঙ্গিক প্রসঙ্গে আমরা আজ এই প্রশ্নের উত্তর খুঁজবার চেষ্টা করব। প্রতিদিনকার মতো আজকের আলোচনায় আলোচক বিশ্লেষক প্রথম কলকাতার ডেপুটি এডিটর পরমাশিস ঘোষ রায় সঙ্গে রয়েছেন, আর আমি সুব্রত আচার্য। চলুন তাহলে আজকের বিশ্লেষণ শুরু করা যাক। পরমাশিস, তোমাকে প্রথম কলকাতা স্ক্রিনে স্বাগত। পরমাশিস, তুমি জানো যে প্রথম দিনের ম্যাচে মাত্র 21,000 টিকিট বিক্রি হয়েছে, অথচ ইডেনের আসন সংখ্যা 82,000 থেকে চলমান বিশ্বকাপের জন্য আরো 4,000 আসন সংখ্যা বাড়িয়ে 84,000-এ উন্নীত করা হয়েছিল। স্বাভাবিকভাবেই টি-20 বিশ্বকাপের ইতিহাস বলছে যে 60 থেকে 70% এবং বিশেষ ম্যাচে 100% টিকিট বিক্রি হয়ে যেত, কিন্তু এবারে এখনো পর্যন্ত টিকিট বিক্রি সর্বসাকল্যে সব মিলিয়ে দাঁড়াচ্ছে মাত্র 21,000-এ। তুমি কিভাবে দেখছো? পরে আসবো পাকিস্তান ভারতের সঙ্গে খেলবে কি খেলবে না, শ্রীলঙ্কার অনুরোধ রাখবে কি রাখবে না এই প্রসঙ্গে। দেখো, তোমাকে আমি একটা কথা বলি, আমি কোনো কাউকে ছোট করছি না। তোমাকে যদি বিরিয়ানি দেওয়া হয়, মাটন বিরিয়ানি দেওয়া হয় আর সুজি লুচি দেওয়া হয়, তুমি কোনটা খাবে? বুকে হাত রেখে বলো তো। যেখানে মাটন বিরিয়ানির কথা বলা হচ্ছে সেখানে তো মানুষ বেশি ভিড় করবে, গিয়ে দেখছে সব শুধুমাত্র সুজি আর লুচি। লোক যাবে? যাবে না তো। আমি কোনো খাবারকে ছোট করছি না। ভারত পাকিস্তানের খেলা নেই, বাংলাদেশের খেলা নেই কলকাতার মাঠে। আমরা তো বাংলাদেশের মাঠে খেলা তো দেখেছি, দেখিনি কিছুদিন আগেই তো দেখেছি, বছর দেড়েক আগে কি দুয়েক আগে। কি উন্মাদনা! আসাম থেকে লোক বাংলাদেশের খেলা দেখতে এসেছিল। একটা পরিবারের সঙ্গে আমার পরিচয় হয়েছিল পুনেতে, বাঙাল পরিবার, তাদের উত্তরসূরি বাংলাদেশে, সেটা বাংলাদেশের ক্রিকেট খেলা দেখতে তারা কলকাতায় এসছে। তুমি যেমনটা করেছো তেমন তার ফল ভুগতে হবে, কিছু করার নেই। কথায় বল না, যেমন কর্ম তেমন ফল। তুমি যেমন কর্মফল করেছো তুমি তেমন সেই ফলটা ভুগবে। 21,000 তো অনেক বেশি বিক্রি হয়েছে গো। যারা একেবারে ক্রিকেটের উন্মাদ বা ইডেনে যারা এখনো খেলা দেখেনি, প্রত্যেকটা কলকাতাবাসীর স্বপ্ন ইডেনে গিয়ে একবার খেলা দেখা। আমি আমার কাজের পারপাসে বহুবার ইডেনে গেছি, কিন্তু আমার মেয়ে ক্লাস 9-এ পড়ে। যতটুকু এখন বড় হচ্ছে, যতটুকু যা বোঝে, বাবা একদিন ইডেনে খেলা দেখতে নিয়ে যাবে। এটা বাঙালিদের একটা রক্তের মধ্যে রয়েছে, সেই জায়গায় আঘাতপ্রাপ্ত হয়েছে, তবু তো লোকে গেছে। টিকিটের চাহিদা নাই বলে ওই 21,000 বিক্রি হয়েছে। টিকিটের চাহিদা থাকলে কি যেতে পারতো লোক? কিন্তু যেমন কর্ম তেমন ফল, কিছু করার নেই। এটা হওয়ার ছিল, গতকালকেই বলেছি, এটা হওয়ার ছিল। প্রশ্ন চিহ্নের মুখে পড়বে আইসিসির কার্যকলাপ। সমান্তরাল প্যারালালি কোন একটা সংগঠন ওয়ার্ল্ডে ক্রিকেট দুনিয়ায় গঠন হতে পারে, হওয়ার কি বলবো, আশঙ্কা প্রবল একেবারে। পাকিস্তান এরপরেও খেলবে কি খেলবে না সেটা পরের কথা। আমি তোমাকে সেই প্রশ্নে পরে আসছি, সেই প্রশ্নের বিশ্লেষণে পরে আসছি, কিন্তু ইডেনের একটা বাড়তি কৌতূহল থাকে, কিন্তু কৌতূহল থাকার অনেকগুলো কারণ আছে। সেই কারণগুলোর মধ্যে একটি, এবং সেটি আমরা কয়েকজনের সঙ্গে কথা বলেছিলাম, এবং তারা অধিকাংশ ক্রিকেট ভক্তদেরই বক্তব্য যে এই চলমান টি-20 বিশ্বকাপে একটিও ম্যাচ রাখা হয়নি টিম ইন্ডিয়ার, এবং সেটিও একটি অন্যতম বড় কারণ বলে মনে করা হচ্ছে। পরমাশিস, আমরা বরং কয়েকজনের মন্তব্য শুনে আসি, তারা কতটা ক্ষুব্ধ। কিন্তু যদিও তারা খুবই ক্রিকেট ভক্ত, তারা হয়তো একটি দুটো ম্যাচ দেখবেন, কারণ কলকাতার মানুষ, তুমি জানো, ক্রীড়াপ্রেমী মানুষ। দিন শেষে সমালোচনা চায়ের টেবিলে ঝড় তুললেও শেষ পর্যন্ত তারা কিন্তু খেলাটা দেখেন, এবং অনেকের কাছে ক্রিকেটটা যেহেতু একটা নন্দনকানন, তাদের কাছে, অনেকের কাছে এই এক গ্যালারিতে বসে ক্রিকেট দেখাটাও স্মরণীয়। ফেসবুকে পোস্ট করার জন্য হলেও যান, বা ইডেনের সামনে দাঁড়িয়ে একটি সেলফি তোলেন, সেটাও অনেকের টাইমলাইনে আছে। ইডেনের মাঠে টিকিট কাটতে পারেনি, পয়সা নেই, ক্রিকেট ভালোবাসে, মোবাইলে খেলা দেখছে। কিন্তু ওই যখন একটা 6 মারলে যে হই হই করে একটা রব ওঠে ইডেনে, ওটা যে সরাসরি কানে শোনা যায়। ইডেনের উল্টো দিকে যে ময়দান মাঠ রয়েছে, সেখানে হাজার হাজার মানুষ বসে মাঠে বসে থাকে, মানে সেই যে একটা শিহরণ হয়, সেটি কিন্তু মাঠের বাইরে টেলিভিশনের স্ক্রিনে সেটি হয় না, এবং সে কারণে অনেকে যায়। তো আমরা একটু শুনে নিই যে ঠিক কি কি বললেন কয়েকজনের অভিব্যক্তি, তাদের চোখে মুখে কিরকম ক্ষোভ, সেটা একটু শুনে নিই, পরে
আলোচনায় ফিরছি এবং পরে শুধু শুধু ফিরবো পাকিস্তান কি সত্যি শ্রীলঙ্কার কথায় সম্মতি দেবে? বাংলাদেশের পাশে থাকার বার্তা দিয়ে ভারতের ম্যাচ বয়কট করা এবার কি বাংলাদেশের পাশ থেকে সরে দাঁড়াবে শ্রীলঙ্কার অনুরোধে? আর যদি সেটা দাঁড়ায়, কেন দাঁড়াবে? কি সম্ভাবনা ভারতীয় গণমাধ্যম বা পাকিস্তানের গণমাধ্যম কি সম্ভাবনার আভাস দিচ্ছে, আমরা সেটা শুনবো। তার আগে শুনে নেই কলকাতার কয়েকজন ক্রিকেট প্রেমী তারা ঠিক কিভাবে প্রতিক্রিয়া জানালেন। হ্যাঁ, হতাশ তো একটা আছেই, কারণ ইন্ডিয়ার ম্যাচ যদি দেখতে পেতাম আরো খুবই ভালো লাগতো। ইন্ডিয়ার একটা খেলা দিল না, এটাই দুঃখ। হ্যাঁ, এটা বিরাট দুঃখ, সত্যি দুঃখ। আমি একটা জিনিস যেটা খেয়াল করলাম যে প্রত্যেকটা গ্রুপের খেলা, এক একটা গ্রুপে তো 5টা করে টিম আছে, 5টা করে টিম আছে, তো এক একটা স্টেডিয়াম ধরা আছে প্রত্যেকটা গ্রুপে। কিন্তু আমি এখানে একটা জিনিস দেখলাম এবং চার্টেও ফিক্সচারেও আমি দেখেছি যে এখানে যখন এই গ্রুপটার খেলাটা যখন ইডেন গার্ডেন্সে দেওয়া হয়েছে, তাহলে ওয়েস্ট ইন্ডিজ আর ইংল্যান্ডের খেলাটা কেন ট্রান্সফার করা হলো? এটা একটা বড় বিষয়। যদি গ্রুপের একটা ভালো ম্যাচ, এখানে যারা যারা আছে তারা মোটামুটি খুব একটা নয়, ইংল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজ বাদ দিয়ে। স্কটল্যান্ড তো বাংলাদেশের জায়গায় এসছে, কিন্তু এটা আমার একটা খারাপ লাগলো যে ওয়েস্ট ইন্ডিজ আর ইংল্যান্ডের খেলাটা কেন ট্রান্সফার করে দেওয়া হয়। এখানে ওরা যে খেলতে, ওরা নিজেরা হয়তো বুঝেছে কোনো নিরাপত্তার ব্যাপার আছে, সেজন্য ওদের বোর্ড যা ডিসিশন নিয়েছে তার উপরে তো আমরা কিছু বলতে পারবো না। আমরা খেলা ভালোবাসি, খেলা দেখতে এসেছি, ব্যাস খেলা দেখবো। খেলা আছে, রাজনীতি আলাদা, দুটো একসঙ্গে জোড়া যাবে না। বা আপনি খেলা করুন বা রাজনীতি করুন, কিন্তু যা হলো খারাপই হলো। আমাদের তো টিম নিয়ে খেলা ছিল, কিন্তু রাজনীতি আলাদা জায়গা, খেলা আলাদা জায়গা, কিন্তু যা হলো ভালো হলো না। এইটা তো আর অন্য দেশের জন্য সিকিউরিটি নেই, শুধু বাংলাদেশের জন্য। যদি হয়তো সবারই জন্য হতে পারে না, এটা তো রাজনীতি ইস্যু হচ্ছে না। সিকিউরিটির অভাব তো আমার মনে হয় না যেখানে ইন্ডিয়াতে হতো বলে। তো ইন্ডিয়া এই দিক থেকে অনেক স্ট্রং অন্য দেশের তুলনায়, বিশেষ করে ক্রিকেটের দিকে। তো হলে ভালো হতো, আসতে পারতো। আর কি বলবো, এখানে তো আর বেশি কিছু বলার নেই। তবে আর একটা দুঃখ আমাদের, যে আমাদের এই কলকাতার মধ্যে একটাও ইন্ডিয়ার ম্যাচ দিল না। এটা বিসিসিআই এর তরফ থেকে মানে এরকম আশা ছিল না। এখানে বাংলাদেশ নেই, আমাদের পৃথিবীর সব থেকে কাছের বা বলা যায় ভারতবর্ষের বগলের, ভারতবর্ষের একটা মানে অবিচ্ছেদ্য অঙ্গ ছিল যেটা। যাই হোক, সেই দেশটা এই ওয়ার্ল্ড কাপে খেলছে না টি-20-তে, কিন্তু পাকিস্তান খেলছে। 15ই ফেব্রুয়ারি কিন্তু ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ আছে। তাহলে যারা এই বাংলাদেশকে নিয়ে নোংরা রাজনীতিটা করলো এবং আমাদের বাঙালির একটা অবিচ্ছেদ্য অঙ্গ, আমাদের প্রতিবেশী সব থেকে কাছের দেশ, যার ভাষা সংস্কৃতি সবকিছুই আমাদের সাথে একই, সেই দেশটাকে একটা নোংরা রাজনীতির কারণে তাকে ছেটে বাদ দিয়ে দেওয়া হলো। এটা ধর্মের জিগির তুলে হিন্দু মুসলিম ইত্যাদি করে। কিন্তু পাকিস্তানের সাথে এত খাতির কিসের? জয় শাহ বা বাকি ক্রিকেট বোর্ড যারা আছে বা ভারতবর্ষের সরকার, বিজেপি সরকার রয়েছে, তারা পাকিস্তানের সাথে এত খাতির কিসের? পাকিস্তানের সাথে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ 15ই ফেব্রুয়ারি এই টি-20 ওয়ার্ল্ড কাপে, এটা কি করে সম্ভব? অর্থাৎ কোথাও না কোথাও এরা একটা বাঙালি বিদ্বেষী মেন্টালিটি যেমন আছে, এটাকে কোনো না কোনো ভাবে কাজে লাগানো হচ্ছে এই খেলার মাধ্যমে। অর্থাৎ এই খেলাটাকে দিয়ে একটা নোংরা রাজনীতির খেলা এই খেলা শুরুর আগেই তারা করে ফেলেছে, যার জন্য রাগে হোক অভিমানে হোক আজকে বাংলাদেশ ভারতে খেলতে আসতে চাইছে না। তাদের সিকিউরিটির কারণ হতে পারে বা ধর্মীয় বিদ্বেষের কারণে হতে পারে, তারা ভয় পাচ্ছে ভারতে খেলতে আসতে। এবং তারপরেও আমরা দেখেছি যে এই টি-20-র ক্ষেত্রে যখন মোস্তাফিজুরকে যখন বাদ দেওয়া হলো, নেওয়ার পরেও সেই জায়গাতেও আমরা একটা জিনিস খেয়াল করলাম, সেখানেও তাকে নিয়ে নোংরামি হলো, শাহরুখ খানকে নিয়ে নোংরামি হলো। এটা কিন্তু খুব একটা আশা করা যায় না যে এত বড় ওয়ার্ল্ড কাপ হচ্ছে, একটা ইন্ডিয়ার বড় কোনো ম্যাচ নেই এখানে, সব নিয়ে গেছে ওদিকে, দিল্লি, বোম্বে, আহমেদাবাদ। আপনার শিলু দেখলে বুঝতে পারবেন সেই ফাইনালটা রেখেছে ইন্ডিয়া। যদি বাই চান্স মনে হচ্ছে, মানে আমার 100% শিওর নয় ইডেন গার্ডেনে ইন্ডিয়া সেই ফাইনালে খেলবে কিনা, আমার সন্দেহ আছে। যত সম্ভব বোম্বেতে পড়বে, যত সম্ভব মনে হচ্ছে। তবে একটা বড় ম্যাচ দেওয়া উচিত ছিল, দেওয়া সিএবি এবং আইসিসি কে উচিত ছিল। একটা এত বড় একটা ঐতিহাসিক স্টেডিয়াম, খেলা পাগল রাজ্য, একটা দেশ, একটা কলকাতায় একটা, আপনি জানেন ভালো করে, নতুন কিছু বলার নেই। এই একটা বড় ম্যাচ দেওয়া উচিত ছিল, আমি মনে করি। আমি আরো ক্রিকেট ভালোবাসি, ক্রিকেটের জন্য মাঠে এসেছি, আজকেও এসেছি, টিকিট নেওয়ার জন্য এসেছি, কিন্তু যা দেখছি আমার আর মানে ইচ্ছে করছে না, হতাশে বাড়ি যাচ্ছি। পরমাশিস, তুমি শুনলে আমাদের কয়েকজন ক্রিকেট প্রেমী তারা কি মন্তব্য দিচ্ছেন, কিন্তু আমি এই ভিডিও চলার আগে যে কথাগুলো বলেছিলাম দর্শকদের কাছে, যে পাকিস্তান কি শেষ পর্যন্ত মত পাল্টাবে? সোজা কথা, পাকিস্তানের সামনে আদর্শের রাস্তা এখন খোলা নেই, আছে হিসেবের রাস্তা। একদিকে ভারতের সঙ্গে রাজনৈতিক বৈরিতা, এটি উপেক্ষা করার কোনো জায়গা নেই, সরকারি অনুমতির সীমাবদ্ধতা সেটাও রয়েছে। আবার অন্যদিকে তাদের সামনে বন্ধু শ্রীলঙ্কার সরাসরি অনুরোধ, যৌথ আয়োজক দেশের আর্থিক ক্ষতির আশঙ্কা এবং অবশ্যই
আইসিসি এবং সম্প্রচারকারী সংস্থার চাপ। আর এখানে একটা বাস্তব সত্য কি জানো পরমাশিস, বাস্তব সত্য হচ্ছে ভারত পাকিস্তান ম্যাচ না হলে এই বিশ্বকাপের সবচেয়ে বড় বাণিজ্যিক স্তম্ভটাই ভেঙে পড়বে। আর তাই পাকিস্তান ক্রিকেট বোর্ড এটা জানে, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডও এটা মানে, আইসিসিও সেটা বোঝে। তাই পাকিস্তান এখনো শ্রীলঙ্কার অনুরোধে সরাসরি না বলেনি, বলছে আলোচনা চলছে। এটা কিন্তু একটি অত্যন্ত ইতিবাচক ইঙ্গিত বলেই মনে করা হচ্ছে। তুমি কিভাবে দেখছো? দেখো, এখানে কিন্তু এই যে পাকিস্তানের এই যে সিদ্ধান্ত, ক্রিকেটীয় যে সিদ্ধান্ত, এটা যে ঠিক সরাসরি ভারতের সঙ্গে শত্রুতা তা কিন্তু নয়, এটা আইসিসি কে চেপে ধরা। ক্রিকেট দুনিয়ায় আইসিসি যে সিদ্ধান্তহীনতায় ভুগে কিছু পক্ষপাতদুষ্ট সিদ্ধান্ত নিয়েছে, নিরপেক্ষতার যেখানে অভাব, সেই জায়গাটায় কিন্তু একটা থ্রেটিংটা কিরকম পাকিস্তানও খুব ভালো করে জানে। আইসিসির লভ্যাংশের জায়গাটা সবচেয়ে বড় প্রেক্ষাপটটা হচ্ছে ভারত পাকিস্তান খেলা। তারা মনে করছে এখানে একটা রাজনৈতিক ব্যাপার চলছে, সেই রাজনৈতিক ব্যাপারটা তারা যখন চালাতে পারে, আইসিসি যদি করতে পারে, পক্ষপাতদুষ্ট পরিবেশ যদি তৈরি করতে পারে, নিরপেক্ষতা যদি অভাব রাখতে পারে, পরিবেশটা তৈরি করে ফেলেছে যখন, ওরা সুযোগটা নিয়েছে যে আইসিসি কে নিজেদের জায়গায় ফেরাতে গেলে ভারত পাকিস্তান খেলাটা, আজকে যদি এটা ধরো অস্ট্রেলিয়ার সঙ্গে, মানে যদি ব্যবসায়িক সাফল্যটা যদি অস্ট্রেলিয়ার সঙ্গে পাকিস্তান অস্ট্রেলিয়া হতো, তাহলেও এটা বলতো যে আমরা তাহলে অস্ট্রেলিয়ার সঙ্গে খেলবো না। এটা ভারত বিরোধিতা, ভারত শত্রুতাটা কিন্তু বড় বিষয় নয়। আবার একটা বার্তা, বাংলাদেশের পাশে দাঁড়ানো সুযোগটা নিয়ে নিচে ব্যবহার করেছে, বিষয়টাকে ব্যবহার করেছে খুব পজিটিভ থিঙ্কিং এ। একটা ক্রিকেটীয় কূটনীতি ব্যবহার চাল দিয়েছে এরা। ওরা যখন ক্রিকেট কালচারটাকে রাখতে পারেনি, মানে আইসিসি একটা ক্রিকেট পরিচালন সংস্থা আন্তর্জাতিক স্তরে, তারা ক্রিকেটের কালচার যখন রাখতে পারেনি, কিন্তু পাকিস্তান এখানে ক্রিকেটীয় একটা কূটনীতি খুব জোরালো ভাবে তুলে ধরেছে আজকের এই টি-20 বিশ্বকাপের প্রেক্ষাপটে দাঁড়িয়ে। এবং আইসিসি কে একটা জাতীয় থ্রেটিং বলা যায়, থ্রেটিং ইন দ্য সেন্স যে ব্যবসায়িক যে একটা ক্ষতি, মূল দিনের শেষে গিয়ে কিন্তু সেই মূল ব্যবসা হচ্ছে একটা আর্থিক লাভবান হওয়া, সেই জায়গাটায় যদি ঘাটতি থাকে তো সেখানে কিছু করার নেই, কেউ তার ফোকটে খেলতে আসবে না। দেখো, না সেটা তো নিশ্চয়ই, তুমি বলছো যে যতটা ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের জায়গা থেকে, ততটা হচ্ছে তুমি বলছো যে রাজনৈতিক সম্পর্ক থেকে বড় কথা হচ্ছে যে ক্রিকেটীয় যে যে শিষ্টাচার, সেটা আইসিসি ভেঙেছে এবং তার প্রতিবাদ হিসেবে পাকিস্তান এই অনড় অবস্থানে গেছে। কিন্তু শ্রীলঙ্কার সঙ্গে পাকিস্তানের সরকারি পর্যায়ে একটা বন্ধুত্বতা রয়েছে, এবং তুমি জানো যে হাইব্রিড ফরম্যাটটা তৈরি করা হয়েছে ভারত এবং পাকিস্তানের জন্য শ্রীলঙ্কার মাটি ব্যবহার করে, এবং শ্রীলঙ্কার যে ক্রিকেট বোর্ড সেটাও নির্ভর করে, কারণ তুমি জানো শ্রীলঙ্কার অর্থনীতি গত কয়েক বছর ধরে যে অর্থনীতি তলানিতে পড়েছে, এবং ক্রিকেট একটি অন্যতম তাদের একটি অনুষঙ্গ, যে তাদের ক্রিকেট বোর্ড চালানো এবং তাদের অর্থনীতির একটি অক্সিজেন হিসেবে এই ম্যাচগুলো কাজে দেবে। সেক্ষেত্রে পাকিস্তানকে যেভাবে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে, এবং বকলমে আইসিসির পক্ষ থেকেও একটি অনুরোধের বার্তা সেখানে গেছে, তারপর কি তুমি একেবারে বলতে পারো যে এই শেষ পর্যন্ত পাকিস্তান ভারতের সঙ্গে ম্যাচ খেলতে সম্মত হতে পারে? এখানে তো তাহলে বলতে হয় পাকিস্তান তো সেই ছাত্ররা রেজাল্ট করে না, এ গ্রেড 5 স্টার, মানে না খেললেও আইসিসির কাছে থ্রেটিং, খেললেও মহানুভবতা। মানে ক্রিকেটীয় কালচারটাকে দুরকম ভাবে পাকিস্তান টিম কিন্তু দেখাচ্ছে যে একটা দেশের থাকার যেমন বার্তা তাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য, সেটা খেললে হবে, আর যদি না খেলে আইসিসি কে থ্রেট করা যে তুমি ক্রিকেটীয় কালচারটাকে রাজনীতির অঙ্গে ঢুকিয়ে দিয়েছো, আমি ক্রিকেটীয় কূটনীতিতে তোমাকে পথে বসানো, মানে সামনে গেলেও লাভ, পিছনে গেলেও লাভ, দেখো ক্রিকেটীয় কালচার। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি যদি সত্যিকার অর্থে ভারতের সঙ্গে 15 তারিখের ম্যাচ পাকিস্তান খেলে, তাহলে পাকিস্তান কি বাংলাদেশের পাশ থেকে সরে যাবে? এখানে একটা না, নট দ্যাট। আমি বলছি, দেখো আমি বলছি, শোনো, আমি বললাম যে এখানে তাহলে প্রশ্নটা কিন্তু অনেকটা আবেগের বলে মনে হলো, প্রকৃতভাবে অঙ্কের। কেন বলছি সেটি, বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক রাজনৈতিক ও ঐতিহাসিকগতভাবে একটি সংবেদনশীল অবশ্যই স্পর্শকাতর, কিন্তু ক্রিকেটে পাকিস্তানের বর্তমান বাস্তবতা হলো তাদের ম্যাচগুলো কলম্বো ও পাল্লেকেলেতে আয়োজক দেশের সহযোগিতা ছাড়া টুর্নামেন্ট নির্বিঘ্ন হয় না। পাকিস্তান যদি শ্রীলঙ্কার অনুরোধ উপেক্ষা করে ভারতের বিরুদ্ধে না খেলে, তাহলে তারা শুধু ভারতের সঙ্গে নয়, বরং আয়োজক দেশ শ্রীলঙ্কার সঙ্গেও সম্পর্কের ঝুঁকিতে পড়বে। আর এই ঝুঁকি পাকিস্তান নেবে কিনা সেটা কিন্তু এখনো বলা যাচ্ছে না। আর ক্রিকেটের অঙ্ক
থেকে যদি বলি, তাহলে এই ঝুঁকি সম্ভবত পাকিস্তান নেবে না, কারণ এটা বাংলাদেশের বিরুদ্ধে যাওয়া নয়, বরং এটা পাকিস্তানের নিজের ক্ষতি। এবং পাকিস্তান এই যে সিদ্ধান্ত থেকে তাদের সরে আসা, তারা যদি সত্যিকার অর্থে ভারতের সঙ্গে ম্যাচ করে, তাহলে তারা সম্ভাব্য ক্ষতি থেকে এড়াতে পারবে। তুমি কিভাবে দেখছো? না দেখো, এখানে পাকিস্তানের যে পাকিস্তানের স্ট্যান্ড পয়েন্ট কিন্তু আইসিসির সিদ্ধান্তের বিরুদ্ধে। পাকিস্তানের স্ট্যান্ড পয়েন্ট কিন্তু ভারতের বিরুদ্ধেও না, আমি মনে করি সে তো তুমি শ্রীলঙ্কার বিরুদ্ধেও না। বলছো, সে তো বলছো, আমি আমার হ্যাঁ, লাস্টের এবারে তারা তো লস হবে জানছেই, তার যা লস হবে তার অনেক অনেক গুণ বেশি ক্ষতি হবে আইসিসি কে সঠিক পথে নির্দেশনা দেওয়ার। না, আমার প্রশ্নটা তুমি বোঝার চেষ্টা করো পরমাশিস। আমি তোমাকে বললাম যে আইসিসির সঙ্গে পাকিস্তানের লড়াই, সেটা কাদের জন্য হয়েছে? সেটা বাংলাদেশের জন্য হয়েছে, এবং বাংলাদেশের পক্ষেই তো ওই ভোটে বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছিল, একমাত্র বাংলাদেশের পক্ষে ভোট পড়েছিল পাকিস্তানের। বাকিরা না, সেটা তো পাকিস্তানের, শোনো, পাকিস্তানের বলার জায়গা থাকবে তো। আজকে বিষয়টা হচ্ছে, যখন 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 16টা না 15টা বডিকে নিয়ে ভোটাভুটি হয়েছিল, তখন শুধুমাত্র পাকিস্তান বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছিল। সেটাই এটা কিন্তু বলছি। হয়ে গেছে, এটা সমর্থনযোগ্য। আজকে তারপরের যখন প্রেক্ষাপট হচ্ছে ভারতের সঙ্গে খেলবো না, এটা একটা প্রেক্ষাপট। সবশেষে গিয়ে আমাদের অর্থনৈতিক ক্ষতি হবে, আমাদের পাশে দাঁড়ান, সেটা যদি শ্রীলঙ্কা বলে, তাহলে বাংলাদেশের পাশে দাঁড়ানো সহযোগিতা দেওয়ার বার্তাটা কেন নেগেটিভিটির জায়গায় চলে যাবে? একটা সমস্যার পরে আরেকটা সমস্যা, আরেকটা সমস্যার পরে একটা সমস্যা, একটা আবেদন, আরেকটা আবেদন, আরেকটা আবেদন, দুটো আবেদন তো সমাধান হয়ে গেছে। পাকিস্তান যদি এখন মানে পাকিস্তানের বন্ধু দেশ শ্রীলঙ্কা যদি ধরে নি, প্রেক্ষাপটটা তাইও, তারা যদি বলে আমরা অর্থনৈতিকভাবে আমরা ভীষণ ভেঙে পড়বো, একটু আমাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের খেলাটা খেলো, তখন বলার জায়গা থাকবে। আমরা ওটা তো আইসিসির বিরুদ্ধে তার নিরপেক্ষতার জন্য আমি প্রতিবাদটা করেছিলাম, কিন্তু একটা ক্রিকেটার হয়ে আমি একটা দেশের পাশে দাঁড়ানোর জন্য খেলছি, যেমনটা বাংলাদেশকে সমর্থন করেছিল। সবাই যখন বাংলাদেশকে বিরোধিতা করছে, সমর্থন করেনি, তখন তো পাকিস্তান করেছে। এটা তো ভুলে গেলে চলবে না। এখন যদি আবার বিসিবি ঘোষণা করে ধরে যে পাকিস্তান কেন খেললো, সেটা তো ভুল না। তখন তো শ্রীলঙ্কার আবেদনটা আসেনি, সবাই যখন উপেক্ষা করেছে তখন তো পাশে থেকেছে। আবেদনের কারণ, বাংলাদেশকে বাদ দেওয়ার কারণ, কিংবা পাকিস্তানের এই ভারতের ম্যাচ বয়কট করার কারণ কিন্তু একটাই রিফ্লেক্ট হচ্ছে, মানে সবগুলো কারণ কিন্তু একটা জায়গায় গিয়েই হিসেব হচ্ছে, সেটি হচ্ছে অর্থনৈতিক কারণ, তাই না? আর এটা হচ্ছে ক্রিকেটের অঙ্ক। আমরা যদি ক্রিকেটের অঙ্কটাকে একটু সংক্ষেপে বলি পরমাশিস, তাহলে দেখো, ভারত আর পাকিস্তানের ম্যাচ মানে হচ্ছে সর্বোচ্চ টেলিভিশন টিভি রেটিং, স্পন্সরদের সবচেয়ে বড় ইনভেস্টমেন্টের জায়গা, আয়োজক দেশের গেট কালেকশনের একটি মেরুদণ্ড। আর এই ম্যাচ না হলে সরাসরি আইসিসি রাজস্ব কমে যাবে, শ্রীলঙ্কার মারাত্মক ক্ষতি হবে, এবং ভবিষ্যৎ টুর্নামেন্টে পাকিস্তানের বিশ্বাসযোগ্যতাও প্রশ্নের মুখে পড়বে। ভবিষ্যতে টুর্নামেন্টে পাকিস্তানের বিশ্বাসযোগ্যতাও বড়সড় প্রশ্নের মুখে পড়বে। তাই শেষ মুহূর্তে রাজনীতির উপর ক্রিকেটের অঙ্ক জিততেই পারে। দেখো, দিন শেষে গিয়ে তো একটা অর্থনৈতিক সফলতা সবাই চাইবে। আমি তোমাকে সমর্থন করব, কিন্তু আমি আমার আর্থিক ক্ষতি করে তো করবো না। একটা জিনিস তো বুঝতে হবে, সবাই যখন বাংলাদেশের পক্ষ নেয়নি, তখন তো পাকিস্তান নিয়েছে। কিন্তু পাকিস্তান জলে ডুবে গিয়ে কাউকে সমর্থন করবে, বার্তা দেবে, এটা তো ভাবা ভুল। তারাও তো একটা ক্রিকেটীয় কালচারের জায়গা থেকে আজকে আইসিসি কে এই নির্দেশনা না, মানে তারা বলছে, তারাই মতামত জানাচ্ছে যে আমরা ভারতের সঙ্গে খেলবো না। কেন খেলবো না? তারা জানছে যে আমরা না খেললে আমাদের আর্থিক লস হবে, কিন্তু আইসিসির হবে কয়েকশো গুণ বেশি, আইসিসি কে বোঝানোর জন্য। এইবার যদি ক্রিকেটীয় কালচারে তারা জানে ক্রিকেট একটা অর্থনীতির জায়গা, তাদের বন্ধু দেশ যদি একটা আবেদন করে, তারা যদি সেটাকে রাখে, সরে আসা না, আমি যে জেদটা করলাম সেই জেদটা আমি ধরে রাখলাম, আমি নুয়ে পড়লাম, এটা ভাবা ভুল। এই যে জটিলতা তৈরি করেছে, এই যে প্রেক্ষাপট তৈরি হয়েছে, এটা কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে ইতিহাস হয়ে থাকবে। টি-20 বিশ্বকাপে আইসিসির এই 2026-এর খেলা নিয়ে কত জল খোলা হয়েছে, কত আলোচনা হয়েছে। অবশ্যই এর সঙ্গে যুক্ত থাকবে অনেকটা শিক্ষা নেওয়ার থাকবে, এবং এর সঙ্গে যুক্ত থাকবে আইসিসি টি-20 বিশ্বকাপের প্রথম দিনের দ্বিতীয় ম্যাচটি, ওয়েস্ট ইন্ডিজ বনাম স্কটল্যান্ডের খেলাটিও। কারণ তুমি জানো যে ইডেনের, আমি শুরুতেই বলেছি যে ইডেনে যে আশা করা হচ্ছিল যে পরিমাণ টিকিট বিক্রি হবে, সেই আশা করার যে অঙ্ক, তার কাছাকাছিও পৌঁছয়নি। ফলে অনেকেই বলছেন যে প্রথম দিনের আইসিসির এই ম্যাচটি ফ্লপ, ইডেনের ম্যাচটি ফ্লপ। এবং শুধু ফ্লপই নয়, অনেকে কলকাতাবাসী ক্ষুব্ধ, যেটা আমরা শুনেছি, এটা শুধু একটা মানে
ম্যাচের ব্যর্থতা হিসেবে দেখলে চলবে না পরমাশিস, এটা একটা ভয়াবহ আবহের বার্তাও। আমরা মাঠে যখন আমরা আজকে যখন দিনভর দেখলাম, গতকাল থেকে দেখলাম যে কাউন্টারের ঠিক চেনা লম্বা লাইন সেটি অনুপস্থিত, মাঠের বাইরে যে ধরনের ক্রাউড থাকে, উন্মাদনা, ভিড় সেটি নেই, এবং আমাদের জাতীয় পতাকা, এবং তুমি জানো যে যারা আমাদের বিভিন্ন স্টিকার বিক্রি করে বা রাস্তার ধারে বসে এবং বিভিন্ন রকমের ঢাক এগুলো নিয়ে বসেন, তারাও কিন্তু আজকে আমরা দেখেছি যে ইডেনের বাইরে তাদেরও অনুপস্থিতি। এটা কেন? কারণ তিনটে পরিষ্কার বিষয় এখানে উল্লেখ করা যায়। এক, ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশের ম্যাচটি আজ হয়নি। এই ম্যাচটার জন্য আলাদা টান ছিল কলকাতার মানুষের, বাঙালি যারা বাংলা ভাষাভাষী মানুষের অনেকেরই টান ছিল। দ্বিতীয়ত, ইডেনে একটি ম্যাচও রাখা হয়নি টিম ইন্ডিয়ার, ফলে কলকাতার ক্রিকেটের আবেগের সঙ্গে একটা কোথাও গিয়ে সাংঘর্ষিক বিষয় হয়েছে। এবং তৃতীয়ত যে বিষয়টি, সেটি হচ্ছে বিশ্বকাপ হলেও একটা নিজের অনুভূতি সেখানে কোথাও একটা মিসিং। ওই যেহেতু নিজের দল নেই, টিম ইন্ডিয়ার কোনো প্লেয়ার নেই, এখানে মনে হচ্ছে যে পুরোটাই সব একটা অতিথিদের নিয়ে একটা আয়োজন করা, সেখানে আমাদের নিজেদের সম্পৃক্ততা নেই। ফলত সেই জায়গা থেকেই একটা কোথাও গিয়ে একটা টিউনিং আমরা দেখতে পেয়েছি, এবং সে কারণেই সম্ভবত কলকাতার মানুষের মধ্যে ইডেনে এত বড় একটা আন্তর্জাতিক আয়োজন, সেই আয়োজনের যে পরিমাণে ব্যাপ্তি হওয়া উচিত ছিল, এবং মিডিয়াতেও তুমি দেখেছো পরমাশিস, যে প্রথম পাতাতে সাধারণত টি-20 বিশ্বকাপের খবর প্রথম পাতাতে বড় বড় অক্ষরে ছাপা হয়, এবং টি-20 বিশ্বকাপের বিজ্ঞাপন পুরো সয়লাভ থাকে। আমি জানি না তুমি তোমার বাড়িতে কি কাগজ রাখো, আমি একটি বড় কাগজ, কলকাতার অন্যতম বড় একটি কাগজ রাখি, এবং আরো দুটো কাগজ রাখি যেগুলো হয়তো তৃতীয় এবং চতুর্থ সার্কুলেশনের। সেখানে কোনো কাগজেই আমি কিন্তু কোনো বিজ্ঞাপন দেখলাম না, টি-20 বিশ্বকাপের কোনো আইসিসির পক্ষ থেকে কোনো বিজ্ঞাপন দেখলাম না, এবং খেলার খবরেও খুব বেশি যে জায়গা পেয়েছে ইডেনের এই ওয়েস্ট ইন্ডিজ বনাম স্কটল্যান্ডের খেলা, সেটাও নেই। এবং সবকিছু মিলে মনে হচ্ছে যে কলকাতার দিক থেকে, কলকাতার এন্ডে টি-20 বিশ্বকাপে ইডেনের এই ম্যাচ শুরুর দিনই ফ্লপ, এটা আমার কাছে মনে হয়েছে। তুমি কিভাবে দেখছো? এইটা তো শোনো, এটা হওয়ার তো বিষয়টা হচ্ছে যে কলকাতাতে টি-20 বিশ্বকাপে ইন্ডিয়া টিমের কোনো খেলা নেই, তারপরে বাংলাদেশ নেই, এই যে ভারত পাকিস্তান খেলা হবে না, দর্শকরা জেনে গেছে, বুঝে গেছে। সেই জন্য আর ক্রিকেটের উন্মাদনা যেটা কলকাতার যে ঐতিহ্যের মধ্যে আছে, যেটা বাস্তবিক প্রেক্ষাপটে, সেটা যখন মানে এবারে খেলার রুটিনের বিষয়টা দেখতে পাচ্ছে না, সেই জন্য স্বাভাবিকভাবে সেটা ভাটা পড়েছে, স্বাভাবিকভাবে। মানে এটা তো এটা তো অস্বীকার করার কোনো জায়গা না যে কলকাতা একটা ক্রিকেটের একটা অন্যতম অঙ্গন, ইডেন গার্ডেন্স। তো সেই জায়গায় এবারের খেলার যা রুটিন, যা পরিবেশ তৈরি হয়েছে, সেই জায়গায় তো মানুষ আর সেই উন্মাদনা খুঁজে পাচ্ছে না। তারপর তুমি জানো আমাদের কলকাতায় বা আমাদের রাজ্যে কিছুদিন পরেই নির্বাচন, আমাদের রাজ্যে এসআইআর চলছে, অন্যরকম একটা উন্মাদনা। শেষ দিন, ভোটার শেষ তালিকা দিন। আজকে শেষ দিন। তো সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ, যেমন ধরো গ্রীষ্মকালে রক্তদান কর্মসূচি কম হয়, তো এখন কলকাতায় বা পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যে উন্মাদনা, সেই উন্মাদনায় যেহেতু ভারত পাকিস্তান নেই, বাংলাদেশ নেই, তো সেই কারণে আর লোক যতই ক্রিকেট পাগল হোক আর অতটা গুরুত্ব দিচ্ছে না। এবং এটা আমরা বলছি বলে না, টিকিট বিক্রির হার থেকেই বোঝা যাচ্ছে। এখনো শীত চলে যায়নি, এই সময় যদি অনেক টাকা, অনেক বেশি কিছু করতে পারতো, যদি আজকে আইসিসি যদি খেলাটাকে একটা সুন্দরভাবে কোনো রাজনীতির অঙ্গনে না এনে বা একটা সুন্দর পরিবেশ করে যদি ঠিক নীতি নির্ধারণ নিয়ে যদি পরিচালনা করতো, তাহলে এই সময় একটা অন্য হাইটে থাকতো এই টি-20 বিশ্বকাপ অর্থনৈতিক সাফল্যের ক্ষেত্রে। দেখো, এই বিশ্বকাপে চলমান আইসিসি টি-20 বিশ্বকাপের বড় ছবিটা কি বলছে? একদিকে পাকিস্তান সিদ্ধান্তহীন কিন্তু বাণিজ্যের দিকে ঝুঁকছে, অন্যদিকে ইডেনের মতো মাঠে দর্শক আগ্রহ হারাচ্ছে। আর এই দুটোই একসঙ্গে বলছে ক্রিকেটের গ্ল্যামার এখন আর নামেই কাজ করে না। আবেগ, অংশগ্রহণ আর পরিচয়ের অভাব হলে বিশ্বকাপও ফাঁকা লাগে। পরমাশিস, তোমাকে অনেক ধন্যবাদ। শেষ করব শুধু এই কথা বলেই যে পাকিস্তান শেষ পর্যন্ত কি করবে সেটা জানবো হয়তো কয়েকদিনের মধ্যেই, কারণ সময় নেই, 15ই ফেব্রুয়ারি। কিন্তু ইডেন যা দেখালো সেটা একটা বড় সতর্কবার্তা। ক্রিকেট যদি দর্শকদের সঙ্গে সংযোগ হারায়, তাহলে সবচেয়ে বড় ম্যাচও কাগজে বড় থাকবে, মাঠে নয়। প্রশ্নটা তাই শুধু পাকিস্তানের নয়, বরং প্রশ্নটা থাক ক্রিকেট
আসলে কাদের জন্য খেলছে? আইসিসির ভূমিকা কতটা প্রশ্নবিদ্ধ? আদৌ তারা এই ড্যামেজ কন্ট্রোল করতে পারবে? এই প্রশ্নগুলো রেখেই আজকের প্রাসঙ্গিক প্রসঙ্গ ইতি টানছি। আবার দেখা হবে নতুন কোনো প্রাসঙ্গিক বিষয় নিয়ে। আর এই ভিডিওর কোন মন্তব্যের সঙ্গে বা মন্তব্যগুলোর সঙ্গে আপনি সহমত বা ভিন্নমত সেটা মন্তব্যের কলামে লিখে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে ছড়িয়ে দিতে পারেন নিজেদের মাঝে। আর আজ এই চ্যানেলে এই প্রথম এলে পুরনো ভিডিও দেখে যদি ভালো লাগে চ্যানেলটি লাইক বা সাবস্ক্রাইব করতে পারেন। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই নিরাপদে থাকুন। নমস্কার। নমস্কার।